আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি ঠিকই, কিন্তু আপনি আমার থেকে কোনরূপ বউয়ের সেবা পাবেন এমন আশা রাখেন না। আর না আমার উপর নিজের স্বামীর অধিকার খাটাতে আসবেন। নয়তো আপনার বিরুদ্ধে এমন কেস সাজাবো যে জেল আর কোর্টে বাকি জীবন কেটে যাবে। বাসর ঘরে প্রবেশ করে রুমের দরজা লক করতে না করতেই বিছানায় বধূরূপে সেজে বসে থাকা নিজের সদ্য বিবাহিতা বউয়ের মুখে এরূপ কথা শুনে রক্তিমের ভুরু যুগল কিঞ্চিত কুঁচকে এলো। রক্তিম বিছানার কাছে এসে দাঁড়িয়ে বলল, বয়স কত তোমার? একজনের নামে মামলা সাজাতে গেলে ঠিক যে পরিমাণ মাথা খাটাতে হতে পারে সেই পরিমাণ এনার্জি বা জ্ঞান তোমার মাঝে আছে বলে আমার তো মনে হয় না। রক্তিমের মুখে এরূপ কথা শুনে মেহেরুন্নেসা মনে মনে কিছুটা অপমানিত বোধ করল। চট করে নিজের মাথায় থাকা বিশাল ঘোমটাটা খুলে সামনের দিকে বিছানায় দুহাত বাড়িয়ে তাতে ভর দিয়ে বলল, আমার বয়স 23 বছর 3 মাস 16 দিন চলছে। এখনও পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারিনি, তবে ভবিষ্যতে অনেক বড় লয়ার হওয়ার ইচ্ছা আছে। অসহায় গরিব যারা বড়লোক অন্যায়কারীদের অত্যাচারের শিকার হয়েও টাকা ও ক্ষমতার অভাবে ন্যায় বিচার পান না, আমি তাদের জন্য লড়ব। তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। রক্তিম ওভাবেই মেরুদণ্ড বাঁকিয়ে মেহেরের দিকে কিছুটা ঝুঁকে বাঁকা হেসে বলল, বিয়ের আগে তোমাকে কেউ বলেনি তোমার বিয়ে বিশিষ্ট ক্রিমিনাল লয়ার রক্তিম রেজওয়ান খানের সাথে হতে চলেছে? মেহের অবাক দৃষ্টিতে রক্তিমের দিকে তাকিয়ে বলল, ক্রিমিনাল লয়ার মানে? সামান্য ক্রিমিনাল লয়ারের মানে জানো না, আর হতে চাও জনদরদি লয়ার? অর্থ আমি জানি। ক্রিমিনাল লয়ার তো তাদের কি বলা হয় যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, বরং অন্যায়কারীকে সঙ্গ দেয়, তাদের করা অন্যায়গুলোকে ধামাচাপা দেয়, আর ন্যায় বিচার পাওয়ার আশায় যারা নিজেদের শেষ সম্বল বসত ভিটেটুকু কেস লড়ার পিছনে খুঁয়ে বসে, শেষ পর্যন্ত তাদের আর ন্যায় পাওয়া হয় না আপনাদের মতো কিছু জঘন্য পেশার মানুষরূপী অমানুষের জন্য। মেহেরের এরূপ কথা শুনে রক্তিম সোজা হয়ে দাঁড়িয়ে শব্দ করে হাসতে শুরু করলো। রক্তিমের হাসি এই মুহূর্তে মেহেরের কাছে পৃথিবীর ভিতর সব থেকে বিষাক্ত কিছু মনে হচ্ছে। মেহেরের চোখে মুখে রক্তিমের জন্য ফুটে ওঠা ঘৃণার মাত্রা আরও কয়েক গুণ বেড়ে গেল। পরক্ষণে রক্তিম হাসি থামিয়ে বলল, তোমার আর আমার মাঝে থাকা পার্থক্যটা ঠিক দিন আর রাতের মাঝে থাকা পার্থক্যের মতো দাঁড়ালো। তুমি স্বপ্ন দেখছো মহান লয়ার হওয়ার, আর আমি তো পূর্ব থেকে একজন ক্রিমিনাল লয়ার। তোমার সাথে আমার টক্করটা কিন্তু বেশ দারুণ হবে। যদি কখনো সত্যি তুমি আমার অপোনেন্টকারী বাদীর হয়ে লড়াই করো। মেহের তাচ্ছিলের হাসি এসে বলল, বেশি খুশি হবেন না মিস্টার রক্তিম রেজওয়ান খান, কারণ সত্যের জয়ই সর্বদা হয়। কোথায় আমি তো হতে দেখলাম না এ পর্যন্ত 100-র বেশি কাছাকাছি কেস লড়া হয়ে গিয়েছে আমার ইতিমধ্যে। আর তুমি শুনলে হয়রান হবে যে আজ পর্যন্ত এমন কোনো লয়ার আসেনি যে আমাকে হারিয়ে নিচে জিততে পেরেছিল। অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে অন্যায়কারীকে সাজা পাওয়ার হাত থেকে বাঁচাতে বাঁচাতে আপনার ভিতর যে অহংকারের সৃষ্টি হয়েছে, একদিন সেই অহংকারই হবে আপনার পতনের মূল। সেই দিনটি খুব বেশি দূরে নাই। কে ঘটাবে সেই পতন? তুমি, আল্লাহ আছেন। যে গরিব অসহায় মানুষগুলোর সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচার আপনার জন্য তারা পাচ্ছেন না, তাদের চোখ থেকে পড়া প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার উপর আল্লাহর গজব হয়ে নামবে। হয়তো আমাকেই আল্লাহ আপনাকে ধ্বংস করার জন্য ওসিলা হিসেবে আপনার জীবনে পাঠালেন। এই বলে মেহের রাগে বিছানা থেকে নেমে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিলে রক্তিম মেহেরের ডান হাতের উপরিভাগের মাংসপেশি ধরে ওকে টেনে নিজের একেবারে সন্নিকটে নিয়ে নিল। মেহেরের হাতটা ওর কোমরের সাথে মুড়িয়ে ধরল রক্তিম। মেহের নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনাকে মানা করেছিলাম না আমায় স্পর্শ করবেন না? তারপরও আমাকে স্পর্শ করার সাহস হলো কি করে আপনার? ছাড়ুন আমার হাত। রক্তিম দাঁতে দাঁত চেপে বলল, তোমার থেকে গুনে গুনে 7 বছর 1 মাস 26 দিনের বড় আমি। আবার হই তোমার বৈধ স্বামী, আর তুমি কিনা বিয়ের প্রথম রাতেই স্বামীর ধ্বংস হওয়ার কথা বলছো।
এত তেজ এইটুকু ফিলফিলে শরীরের ভেতরে আসে কিভাবে? মেহেরের দুচোখে রাগ জলজল করছে। মেহের ক্ষিপ্ত দৃষ্টি স্থির করল রক্তিমের চোখজোড়ার ওপর, অতঃপর বলল, আপনার জন্য তৈরি হওয়া এই সম্পর্কের রীতিও আমি খুব তাড়াতাড়ি টানার ব্যবস্থা করব। আর বাবার সাথে আমার এ নিয়ে অনেক বড় বোঝাপড়া করার আছে। একজন মানুষরূপী অমানুষের হাতে তিনি কি বুঝে নিজের মেয়েকে তুলে দিলেন সেটা আমিও জানতে চাই। রক্তিম মেহেরের হাতে ধরে থাকা বাঁধনটা আর শক্ত করল। মেহের ব্যথায় দু চোখ খিসে বন্ধ করল, দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছে। তবু মুখ দিয়ে একটা টু শব্দ বের করছে না। মেহের নিজেকে কিছুতেই দুর্বল দেখাতে চাইছে না রক্তিমের সামনে। রক্তিম রাগে হিসিয়ে বলল, ক্রিমিনাল লয়ার রক্তিম রেজওয়ান খানের সাথে লড়াই করতে আসা কোনো মানুষের অস্তিত্ব এই পৃথিবীর বুকে স্থায়ী হয়নি, ভবিষ্যতে হবে না। সেখানে ঘরের বউও যদি পড়ে সেসব মানুষের তালিকায়, তাহলে তাকে তো গুম করে দেয়া যায় না, বরং তাকে ভালোবেসে নিজের মনের মতো বানিয়ে নিতে হবে। আপনার মতো অমানুষের মুখে ভালোবাসার মতো পবিত্র শব্দটা মানায় না। আর আপনি ভাবলেন কি করে আপনি ভালোবাসা দেখাতে আসবেন আর আমি তা সাদরে গ্রহণও করব? তুমি সাদরে গ্রহণ করবে নাকি করবে না সেটা দেখার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। বিয়ে করেছি মানে তোমায় ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। আমি তো আজকেই এই সুন্দর রাতটাকে কিছুতে নষ্ট হতে দিব না। সো প্রিপেয়ার ইয়োর সেলফ মেন্টালি টু ইনডোর মাই রোমান্টিক টর্চার। তাই মনে মনে নিজেকে প্রস্তুত করো আমার রোমান্টিক অত্যাচারগুলো সহ্য করার জন্য। এই বলে রক্তিম চট করে মেহেরকে নিজের পাজা কোলে তুলে নিল। চৌধুরী ভিলায় লাইব্রেরির রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছে জহির রায়হান চৌধুরী আর তার বড় ছেলে জেভিয়ান চৌধুরী। জহিরের চোখ মুখ রাগের লাল রক্তবর্ণ ধারণ করেছে যেন। জেভিয়ান কিছু বলার জন্য উদ্যত হতেই জহির সজোরে জেভিয়ানের গালে একটা থাপ্পড় বসালেন। জেভিয়ান নিজের গালের উপর এক হাত রেখে মাথা নুয়ে নিল। জহির রাগে হিসিয়ে বললেন, চৌধুরী বংশের পুরুষ ও বিশিষ্ট শিল্পপতি জহির রায়হান চৌধুরীর বড় ছেলে হয়ে কোন সেন্সে একজন 5 স্টার হোটেলের সাধারণ নারী কর্মচারীকে রেপ করেছিলে তুমি? হ্যাঁ, তোমার ভিতরে কি রুচিবোধ একেবারেই মরে গিয়েছিল জেভিয়ান? জেভিয়ান ধীর কণ্ঠে বলল, বাবাজান আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে সেই রাতে আমি নিজের মাঝে ছিলাম না। নেশা আমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছিল। আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গিয়েছিল। নেশা নেশা নেশা, এই নেশা আজ তোমাকে ডুবাচ্ছে তো ডুবাচ্ছেই, সাথে আমাকে। আমার এত সম্মান, আমার বংশের সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। জেভিয়ান চট করে বসে পড়ল জহিরের পায়ের কাছে। জহিরের পা দুটো জড়িয়ে ধরে বলল, বাবা তুমি আসো বলেই তো আমি নিশ্চিন্তে নিজের লাইফটাকে এনজয় করে কাটাতে পারছি। আমি জানি তুমি এবারও আমাকে বাঁচিয়ে নিবে, ডুবতে আমায় দিবে না। তাই তো রক্তিম রেজওয়ান খানের মতো একজন নামি দামি ক্রিমিনাল লয়ারের সাথে নিজের ছোট মেয়ের বিয়ে দিলে যেন রক্তিম আমার হয়ে অনায়াসী কেসটা লড়ে। জহির আর জেভিয়ানের মাঝে হওয়া এত সময়ের কথোপকথনগুলো দরজার আড়ালে দাঁড়িয়ে শুনলেন জহিরের স্ত্রী মাহফুজা চৌধুরী। নিজের মুখের ওপর দুহাত চেপে দেয়ালের সাথে পিঠ ঠেকে দাঁড়িয়ে আছেন মাহফুজা। তার দুচোখ বেয়ে নোনা জলেরা বাধাহীনভাবে বেয়ে পড়ছে। মেহের হাত পা ছুটতে ছুটতে বলল, নামান বলছি। খবরদার আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না, তাহলে আজ রাতেই আমার হাতে আপনি খুন হবেন। রক্তিম মেহেরকে বিছানার উপর ফেলে দিল। মেহের তৎক্ষণাৎ বিছানা থেকে নামতে নিলে রক্তিম নিজের দুবাহুর বন্ধনী নামিয়ে নিল মেহেরকে। মেহের রাগে হিসিয়ে বলল, আমি কিন্তু এবার চিৎকার করব। রক্তিম বাঁকা হেসে বলল, চিৎকার করলে উল্টো তোমারই মান সম্মান দফা রফা হয়ে যাবে সুইটহার্ট। তুমি কি জানো না আজ আমাদের বাসর রাত? স্বামীর দুষ্টুমিষ্টি আদর সহ্য করতে না পেরেই কেবল স্ত্রী চিৎকার করে। বাইরে থাকা প্রত্যেকটা মানুষ যাদের কান পর্যন্ত তোমার চিৎকার পৌঁছাবে সবাই তো এটাই ভাববে। মেহের ঘৃণায় নিজের মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল। রক্তিম মেহেরের থুতনি ধরে ওর মুখটা নিজের মুখে সোজাসুজি করে বলল,
নজর সরিয়ে মুখ লুকিয়ে আজ বাঁচতে পারবে না তুমি আমার হাত থেকে। কি যেন বলেছিলে একটু আগে, খুব তাড়াতাড়ি এই সম্পর্কে রীতি টানার ব্যবস্থা করবে তুমি, কিন্তু ওটি তো হতে দেয়া যাচ্ছে না। তাই তোমার শরীরের প্রতিটি লোমকূপেই আমার ঠোঁটের স্টাম্প বসানোটা ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। মেহের কিছু বলতে নিবে তার পূর্বেই রক্তিম মেহেরের ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মেহের নিজের ছাড়ানোর জন্য হাত দিয়ে রক্তিমের বুকের উপর প্রেসার দিতে গেলে রক্তিম মেহেরের দুহাত নিজের এক হাতের মাঝে নিয়ে ওর মাথার উপরে বিছানার সাথে শক্তভাবে চেপে ধরল। অতঃপর মেহের নিজের পা দ্বারা প্রতিহত করার চেষ্টা করলে রক্তিমের নিজের শরীরের সম্পূর্ণ ভর মেহেরের ওপর ছেড়ে দিল। আস্তে আস্তে রক্তিমের প্রতিটি স্পর্শ গাঢ় থেকে গাঢ় হতে শুরু করলো। শত চেষ্টা করেও রক্তিমের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারল না মেহের। মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে মেহেরের কান্নার শব্দ ছড়িয়ে পড়েছে ঘর জুড়ে। সাদা চাদরের আড়ালে নিজেকে ঢেকে গুটিসুটি হয়ে বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে মেহের। হেসকে উঠে গিয়েছে, গলার স্বর থেমে থেমে কেঁপে উঠছে মেহেরের। ব্যালকনিতে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আঙুলে ধরা সিগারেটটা ঠোঁটের ভাঁজে নিয়ে একটু পর পর টান দিচ্ছে আর বাতাসে ধোঁয়া ছাড়ছে রক্তিম। রক্তিম যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে মেহেরকে স্পষ্ট দেখা যাচ্ছে। রক্তিমের দৃষ্টি স্থির মেহেরের দিকেই। রক্তিমের উদম লোমশ বুকে ঘামে ভেজা, ওর চোখ সুই সুই, চুলগুলো বাতাসে উঠছে হালকাভাবে। রক্তিম ওর হাতে থাকা সিগারেটে শেষ টান দিয়ে তার দোতলা থেকে নিচে ফেলে দিল। অতঃপর রুমের ভিতরে প্রবেশ করে মেহেরের পাশে এসে দাঁড়িয়ে বলল, একদিনেই কান্না করে চোখের সব পানি শেষ করলে, এরপর যখন তোমায় আদর করতে যাব তখন তো আর চোখের কোণে সুখের পানি জমতে দেখার সৌভাগ্য আমার হবে না। রক্তিমের এমন কথায় মেহেরের ফুটন্ত তেলের মতো শরীরটার ওপর যেন পানির ছিটা পড়ল আর তাই সে হাঁটুর ভাঁজ থেকে মুখ উঠিয়ে রক্তিমের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, এত বড় একজন লয়ার হওয়া সত্ত্বেও এই জ্ঞানটা আপনার মাঝে নেই? একজন স্বামী যদি তার বউকে স্পর্শ করার ক্ষেত্রে বউর ইচ্ছা না থাকা সত্ত্বেও তার উপর জোর প্রয়োগ করে, তাহলে সেই সময় হওয়া শারীরিক মিলন মুহূর্তকে ম্যারিটাল রেপ বা বৈধ ধর্ষণ বলা হয়। একজন নারী চাইলে তার স্বামীর বিরুদ্ধে এই জুলুমের জন্য কিছু করতে পারবে। আপনি তো আমায় বৈধভাবে ধর্ষণও করেছেন, তাই আপনি একজন বৈধ ধর্ষক। আমি আপনাকে ছেড়ে দিব না এত সহজে, এটা মাথায় রাখবেন। রক্তিম বাঁকা হেসে মেহেরের দিকে কিছুটা ঝুঁকে, মেহেরও ঝুঁকলো। রক্তিম বলল, তুমি আবারও ভুলে গিয়েছো যে তুমি কার নামে কেস করার চিন্তা করছো সুইটহার্ট। ধর্ষণ বিষয় নিয়ে আমি 50টা কেস লড়েছিলাম, আর সেই 50টাতে আমি এমন নিখুঁত পরিকল্পনা সাজিয়েছিলাম যার বর্ণনা শুনলে তোমার মাথা কাজ করা বন্ধ করে দিবে। সেখানে নিজেকে বাঁচাতে আমি কি করতে পারি তা তুমি কল্পনাতেও ভাবতে ব্যর্থ হবে, বুঝলে? তাই বারবার আমার নামে এই কেস সাজাবে, ওই কেস করবে। এইসব কেস খেলার চিন্তা বাদ দাও। নতুন বিয়ে হয়েছে, হ্যান্ডসাম রোমান্টিক বর পেয়েছে, ব্যাস। সবসময় নিজে হাসি খুশি থাকো আর বরকে আদর করতে বাধা দিয়ে তাকেও সুখে রাখো, বাধা না দিয়ে। মেহের রাগে দু হাতে রক্তিমের বুকের উপর প্রেসার দিয়ে ওকে সরানোর জন্য উদ্যত হলে রক্তিম মেহেরের হাত দুটো ধরে ওকে টান দিয়ে নিজের অনেকটা কাছে আনলো। ফলস্বরূপ মেহেরের শরীরে ঢেকে রাখা শুভ্র রঙা চাদরটা ওর কাঁধ থেকে নেমে বুকের কিছুটা অংশ দৃশ্যমান হলো। রক্তিমের দৃষ্টি মেহেরের সে দৃশ্যমান অংশে স্থির হলো। রক্তিমের কেমন মাতাল মাতাল অনুভূতি হতে শুরু করলো। মেহের নিজের হাত রক্তিমের বাঁধন থেকে ছাড়াতে মোচড়ামোচড়ি করতে শুরু করলো আর বলল, ছাড়ুন আমার হাত। আপনার মতো অমানুষের সাথে কোনোদিন কোনো নারী হাসি খুশি থাকতে পারবে না। আপনার সাথে আমি সংসার মেহের পুরো কথা শেষ করতে পারল না। রক্তিম আবারও ডুবে গেল মেহেরের ঠোঁটের মাঝে। মেহের যেন ছটফট করছে নিজেকে ছাড়াতে, তেমনি রক্তিমের আচরণ আরও মাতালময় হচ্ছে। মিনিট 5 পর রক্তিম মেহেরের ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁট সরিয়ে নিতেই মেহের রক্তিমের বুকের ওপর থুতু ছিটিয়ে দিল। রক্তিম হেসে তৎক্ষণাৎ মেহেরকে চাদর জড়ানো অবস্থাতেই পাজা কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হতে শুরু করলো। মেহের নিজের হাত পা ছুটতে, তারপর বলল,
আপনাকে আমি খুন করে ফেলব। আমাকে নামান বলছি। আপনার স্পর্শ আমার ঘৃণা কাজ করে। ঘৃণা করি আমি আপনাকে। রক্তিম মেহেরের কোনো কথা না শুনে ওকে নিয়ে সোজা ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে ঝর্ণার নিচে এনে দাঁড় করালো। মেহের চলে আসার জন্য উদ্যত হলে রক্তিম ঝর্ণাটা ছেড়ে দিয়ে ওর পিঠটা দেয়ালের সাথে ঠেকিয়ে ওকে নিজের বন্দিনী বানিয়ে নিয়ে ওর দিকে খানিকটা ঝুঁকে বলল, তোমার এই নেশা মাখানো শরীরটা আমায় ক্ষণিক পর পর মাতাল করে দিচ্ছে। মাতালের মাথার ঠিক থাকে না, তারা কারোর শাসন বারণ শোনে না, বোঝেও না। আমিও এখন আর বোঝার মতো অবস্থায় নেই সুইটহার্ট। আই নিড ইউ ওয়ান মোর টাইম ভেরি ব্যাডলি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমার তোমাকে আরও একবার খুব দরকার, দয়া করে আমাকে বিরক্ত করো না। এই বলে রক্তিম একটানে মেহেরের শরীরের সাথে জড়িয়ে থাকা ভিজে চাদরখানা সরিয়ে ফেলল। মেহের দু হাতে নিজের লজ্জা নিবারণের বৃথা চেষ্টা করে বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। মেহের পুরো কথা শেষ করতে পারল না। রক্তিম মেহেরের কোমর জড়িয়ে ওর গলায় মুখ ডুবিয়ে চুমু এঁকে দিচ্ছে। ঝর্ণার পানিগুলো মেহেরের মাথা থেকে মুখ বেয়ে গলায় এসে পড়ছে। রক্তিম সেই পানির স্বাদও গ্রহণ করছে। মেহের খুব শক্ত করে এক হাত দিয়ে রক্তিমের মাথার চুলগুলো খামছে ধরেছে, অন্য হাত রক্তিমের পিঠে নখ বসাচ্ছে যেন রক্তিম ওকে ছেড়ে দেয়। কিন্তু এই সময়ের এই যন্ত্রণা রক্তিমকে কাবু করতে পারছে না। সে নিজেই সুইটহার্টের মাঝে নিজেকে ডুবিয়ে নিয়েছে পুরোপুরি। ফজরের আজান দিয়েছে মাত্রই মাহফুজা চৌধুরী শোয়া অবস্থা থেকে উঠে বসলেন। পাশ ফিরে তাকাতেই দেখলেন তার প্রাণপ্রিয় স্বামী ও তার 3 সন্তানের জন্মদাতা পিতা জহির রায়হান চৌধুরী গভীর ঘুমে ডুবে আছেন। সারা রাত যে মাহফুজা নিজের ছোট মেয়ে মেহেরুন্নেসার চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেননি, এপাশ ওপাশ করেছেন, শুধু গুনগুনিয়ে কেঁদেছেন, সেসবে জহিরের ঘুমের এতটুকু পরিবর্তন হয়নি। চৌধুরী বংশের পুরুষগুলো এত নিষ্ঠুর কেন হয়? তারা কেন নিজের পায়ের নিচে পিষে ফেলেন তাদেরই জন্ম দেয়নি মা, প্রিয়তমা স্ত্রী ও কন্যা সন্তানদের? আচ্ছা, সন্তান কন্যা হোক বা পুত্র, 2 লিঙ্গেই মানুষের তো এক বাবার ও এক মায়ের ভালোবাসার চিহ্ন রূপেই এই পৃথিবীতে আসে। তাহলে পুত্র সন্তানরা 7 খুন করেও বারংবার মাপ পেয়ে যায়, আর কন্যা সন্তানরা বংশের পুরুষদের ওপর, মুখের ওপর বা সিদ্ধান্তের ওপর একটা টু শব্দ করতে পারে না কেন? কেন বারবার মেয়েদেরকেই সর্বক্ষেত্রে মাথা ঝুঁকাতে হবে? আর কেনই বা পুরুষরা মাথা উঁচু করে চলাফেরা করবে সব সময়? এমন 7-5 অনেক চিন্তাই মাহফুজা বেগমের মাথায় ঘুরপাক খাচ্ছে। এ বাড়ির বউ হয়ে এসেছে সে যে দীর্ঘ 35 বছর হলো তারপর থেকেই। মাহফুজার বাবা ছিলেন একজন হতদরিদ্র, অন্যের জমিতে চাষাবাদ করে 2 টাকা ঘরে এনে কোনো রকমে সংসার চালানোর মতো মানুষ। আজ থেকে 40-50 বছর আগে মাহফুজাদের গ্রামে গরু ছাগলের মতো কম বয়সী মেয়েদের কেনাবেচার মতো একটা নোংরা প্রথার চলন ছিল। মাহফুজাও সেই প্রথার শিকার হয়েছে। মাত্র 14 বছর বয়সে অনেক সুন্দরী হওয়ায় চৌধুরী বংশের সেই সময়ের প্রধান পুরুষ অর্থাৎ মাহফুজার দাদা শ্বশুর এক বিয়ের অনুষ্ঠানে মাহফুজাকে দেখে তৎক্ষণাৎ মনস্থির করেছিলেন যে তাকে কিনে নেবেন এবং নিজের বড় নাতি জহির রায়হান চৌধুরীর বউ বানিয়ে চৌধুরী মঞ্জিলে তুলবেন। সিদ্ধান্ত নেয়া মাত্র মাহফুজার বাবার বাড়িতে লোক পাঠিয়েছিলেন তার দাদা শ্বশুর জাবির রায়হান চৌধুরী। অতঃপর মাত্র 2000 টাকার বিনিময়ে মাহফুজাকে কিনে নিয়েছিলেন জাবির। সেই সময় থেকে চৌধুরী বাড়িতে নিপুণতার সাথে মুখ বুজে সংসার করে যাচ্ছেন মাহফুজা। নিজের অতীতকে আরও একবার স্মরণ করে একবার দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলেন মাহফুজা। ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় পড়া নিজের প্রতিচ্ছবির দিকে লক্ষ্য করতেই দেখলেন সারা রাত নির্ঘুমের পাশাপাশি কান্না করার কারণে চোখগুলো অনেকটাই ফুলে গিয়েছে। মাহফুজা চোখে মুখে পানি দিলেন একটু বেশি পরিমাণেই। অতঃপর উজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারি থেকে জায়নামাজটা নিয়ে ফজরের নামাজ আদায়ের জন্য বসে পড়লেন। নামাজ শেষে মোনাজাতের জন্য হাত উঠিয়ে নিজের বুকের ভেতরে সব দুঃখ কষ্টগুলো নিংড়ে বের করে দিলেন মাহফুজা। সকালবেলা
দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গিয়েছে মেহেরুন্নেসার। চোখ মেলে তাকাতেই নিজেকে রক্তিমের উদম লোমশ বুকের মাঝে আষ্টেপৃষ্ঠে জড়ানো অবস্থায় আবিষ্কার করল। মেহেরের স্মরণ হলো গতরাতে তার সাথে পরপর ঘটে যাওয়া সকল ঘটনার কথা। মুহূর্তের মধ্যেই রাগে দুঃখে ঘৃণায় মেহেরের ফর্সা মুখশ্রী হালকা লাল বর্ণ ধারণ করেছে। মেহের নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে রক্তিম ঘুমন্ত অবস্থাতে আর গভীরভাবে মেহেরকে নিজের মাঝে জড়িয়ে নিল। রক্তিমের এহেন কাজে মেহের রাগ এবার বিরক্তিতে পরিণত হলো। মেহের কিছু একটা ভেবে বিড়বিড়িয়ে বলল, খুব শখ না আমাকে বুকের মাঝে নিয়ে ঘুমানোর? আরাম বের করছি, আপনার ভণ্ড পুরুষ কোথাকার। এই বলে মেহের রক্তিমের বুকের কয়েকটা লোম নিজের আঙুলের সাথে পেঁচিয়ে খুব জোরে টান দিল। রক্তিমের অত্যাধিক ব্যথা অনুভব হতেই সে মেহেরকে ছেড়ে দিল। ঘুম ছুটে গিয়েছে রক্তিমের। অবস্থা থেকে উঠে বসল রক্তিম। বিরক্তিতে কপাল কুঁচকে এসেছে রক্তিমের। মেহের চট করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ওর হাতে ছিঁড়ে এসেছে রক্তিমের বুকের কিছু লোম। রক্তিম নিজের বুকের সে স্থানে হাত বুলাতে বুলাতে সামনে তাকাতেই মেহেরকে ঠোঁট বাঁকিয়ে হাসতে দেখে বুঝতে সক্ষম হলো সকাল সকাল তার এই যন্ত্রণার আর্টিস্ট তার ঘরের ও মনের মালকিন ব্যতীত দ্বিতীয় কেউ নেয়। রক্তিম নিজের শারীরিক এই যন্ত্রণাকে ভুলে গিয়ে বাঁকা হেসে বলল, মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছি, এইটুকু সময়ের মাঝে আমার আদরগুলোকে মিস করেছিলে সুইটহার্ট। মুখ ফুটে বলতেই পারতে। সকাল সকাল তোমার আবদার এই হ্যান্ডসাম বর ফেলতো না, বরং সাদরে গ্রহণ করে নিত। রক্তিমের এরূপ কথা শুনে মেহেরের হাসি থেমে গেল। চোখ ছোট ছোট করে রক্তিমের দিকে তাকিয়ে ওর বলা কথাগুলোর মানে বোঝার চেষ্টা করলো মেহের। রক্তিমকে বিছানা থেকে নেমে আসতে দেখতেই মেহেরের হুঁশ ফিরল। পুরো বিষয়টা বোধগম্য হতেই মেহের মনে মনে বলল, চাচা আপন প্রাণ বাঁচা। এই বলে মেহের ছুট লাগালো দরজার দিকে। দরজা খুলতেই ওর বয়সী একজন মেয়েকে নিজের সম্মুখে কোমরে দুহাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখল মেহের। মেয়েটিকে ওপর থেকে নিচ পর্যন্ত এক পলকে দেখে নিল মেহের। নীল রঙা সালোয়ার কামিজ পরা, কাঁধ পর্যন্ত হালকা কোকড়া চুল, চোখে মোটা ফ্রেমের একটা চশমা, ফিলফিলে শরীরের গঠন, গায়ের রংটা মেহেরের থেকে কিছুটা চাপা, কিন্তু মুখশ্রী মাশাআল্লাহ অনেক সুন্দর। মেহের বলল, কে তুমি? আমাকে চেনো না? আমি তোমার একজন রায়বাঘিনী ননদিনী রূপা ভাবি। রূপার কথা শুনে মেহের হালকা হাসি দিয়ে বলল, আসলে বিয়েটা হুট করে হয়ে গিয়েছিল, আর বিয়েতে তো তুমি বা বাড়ির কেউ উপস্থিত ছিল না, তাই চিনতে পারিনি, কিছু মনে করো না। কিছুই মনে করিনি আমি। আর এবারের সদস্য বলতে আমি, ভাইয়া আর মাম্মাই থাকি। বাবা মারা যাওয়ার পর থেকে আম্মা দীর্ঘ 10 বছর প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। আম্মার দেখাশোনা আমি করি, তাই আম্মাকে একলা রেখে আমিও ভাইয়ের সাথে যেতে পারিনি তোমাদের বিয়েতে অ্যাটেন্ড করতে। মেহের কিছু বলতে নিবে তার পূর্বে পিছন থেকে রক্তিম বলে, এত সকাল সকাল এত প্যাসাল জুড়ে বসলি কেন তুই রূপ? তোর কি কাজের অভাব পড়েছে ভীষণ? হলে বল, আমার কিছু জুতো পলিশ করার অভাবে বাইরের র্যাকে পড়ে আছে, সেগুলো পলিশ করার দায়িত্ব তোকে দিতাম। রূপা ভেংসি কেটে বলল, তোর জুতো তুই পলিশ কর, নাস্তা রেডি করে রেখেছি, আমার সুস্থ থাকলে নিজ হাতে ভাবিকে খাওয়াই দিতেন, তাই আমি ভাবিকে খাওয়ানোর জন্য ডাকতে এসেছিলাম। রক্তিম ভাবলেশীন ভঙ্গিতে বলল, তোর কি মনে হয় আমি তোর ভাবিকে সারা রাত কিছু না খাইয়ে রেখেছিলাম? যা খাইয়েছি তাতে এত সকাল সকাল বাড়তি খাবার খাওয়ার জন্য ক্ষুধা লেগেছে বলে তো মনে হয় না। রূপা রক্তিমের কথার ভাঁজ বুঝতে পারল না। চোখ ছোট ছোট করে রক্তিমের দিকে তাকিয়ে আছে সে। কয়েক সেকেন্ড সময় লেগে যায় মেহেরের ও রক্তিমের কথার ভাঁজ বুঝে উঠতে। তৎক্ষণাৎ মেহের রুমের বাইরে এসে দরজাটা বন্ধ করে তারপর দিল। রূপা চমকালো, প্রশ্ন করলো, এভাবে দরজা বন্ধ করলে কেন ভাবি? ভাইয়া কি বললো সেটাই তো বুঝলাম না, দাঁড়াও তুমি জিজ্ঞেস করছি আমি। মেহের জোরপূর্বক হেসে রূপার হাত ধরে টানতে টানতে সামনের দিকে অগ্রসর হতে হতে বলল, আরে ছাড়ো তুমি ওনার কথা, কিছু জিজ্ঞেস করতে হবে না, চলো আমাকে নিচে নিয়ে যাবে, খাবার খেয়ে দিবে বললে যে। খাবো আমি, ক্ষুধা লেগেছে আমার। রূপা আর কিছু বলল না। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে গভীর মনোযোগের সহিত খবরের কাগজ পড়ছিলেন জহির। মাহফুজা একটা চায়ের কাপ হাতে নিয়ে জহিরের পাশে এসে দাঁড়িয়ে তার দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিলেন। জহির কাপটা হাতে নিয়ে একবার চুমুক দিতেই তার মুখের এক্সপ্রেশন পরিবর্তন হয়ে গেল। চোখ মুখ কেমন কুঁচকে গিয়েছে। সঙ্গে সঙ্গে কাপে থাকা সম্পূর্ণ চা জহির
মাহফুজা দিকে ছুঁড়ে মারলেন। ফুটন্ত গরম চা শরীরের জায়গায় জায়গায় এসে পড়ায় দাঁতে দাঁত চেপে পোড়া জ্বালার যন্ত্রণা সহ্য করে নিলেন মাহফুজা। অবশ্যই এমনটা আজ তার সাথে প্রথমবার হয়নি। দীর্ঘ ৩৫ বছরের এই সংসার জীবনে অগণিতবার এমন অনেক যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করে যেতে হয়েছে তাকে। জহির তার হাতে থাকা খালি কাপটা মেঝের ওপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে কাপটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জহির খবরের কাগজটা সোফার উপর রেখে উঠে দাঁড়িয়ে মাহফুজার মাথার পিছনে চুলগুলো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে রাগে হিসিয়ে বললেন, বুড়ো হয়ে গেলি, কাজ করতে করতে এখন আমার জন্য এক কাপ চা পারফেক্টভাবে বানিয়ে দিতে পারলি না? এই বুড়ো বয়সে মনটা কেমন জুয়ান নাগরের কাছে বিলিয়ে রেখে এসেছি যে চায়ের চিনির পরিবর্তে লবণ মিশিয়েছি, যে সে খেয়াল তোর নেই? বল। মাহফুজা দারুণ যন্ত্রণা কেমন কুকড়ে গিয়েছেন, কাতর কণ্ঠে বললেন, ভুল হয়ে গিয়েছে স্বামী, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি এরপর থেকে আরও সতর্ক থাকব। জহির মাহফুজার চুল ছেড়ে দিয়ে তাকে ধাক্কা প্রয়োগ করে নিজের কাছ থেকে সরিয়ে দিলেন। মাহফুজা ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে টাইলসের টি টেবিলের ওপর পড়ে গেলেন। কপালের এক পার্শ্বে আঘাত পেয়েছেন, হালকা ক্ষত তৈরি হয়েছে, সেখানে টপ টপ করে রক্ত পড়তে শুরু হয়েছে। জহির হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেলেন। মাহফুজা ওভাবেই মাথা নিয়ে বসে রইলেন। অঝোর ধারায় তার দু চোখ বেয়ে অশ্রুরা ঝরে পড়ছে। সেই সময় মূল দরজা ভেদ করে শীষ বাজাতে বাজাতে ভিতরে প্রবেশ করলো জেভিহান। পরনে তার ক্রিম কালার একটা সিল্কের শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক ব্র্যান্ডেড ওয়াচ রয়েছে। এক হাত দিয়ে কাঁধের ওপর কোটটা ধরে আছে জেভিহান। ড্রয়িং রুমে আসতেই ড্রয়িং রুমের অবস্থা কিছু বেহাল দেখেও নিজের মাকে বসে বসে হু হু করে কান্না করতে দেখে জেভিহান বলল, বাবাজানের সব থেকে বড় ভুল ছিল নিজের গুরুজনদের কথা শুনে তোমার মতো একজন মহিলাকে বিয়ে করা, বুঝলে? তোমাকে তো মা সম্বোধন করে ডাকতে আমার লজ্জা করে। এই উন্নত মর্যাদাশীল সমাজে থাকার চলাফেরা করার কোনো যোগ্যতাই তোমার মাঝে নেই। তবুও কেন যে এখনও বাবাজান তোমার সাথে বিয়ের সম্পর্কটা রেখেছেন তা আমি বুঝে উঠতে পারি না। এই বলে জেভিহান গটগট করে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। মাহফুজা নিজের চোখের পানি মুছে নিলেন। এত সময় তিনি কেবল শারীরিক যন্ত্রণায় কান্না করেননি, কান্না করেছেন স্বামীর অবহেলা অপমানের কারণে মনে সৃষ্টি হওয়া অসুখের যন্ত্রণায়। এখন নিজের পেটে ধরা মৃত্যু যন্ত্রণা সহ্য করে জন্ম দেয়া একমাত্র ছেলে জেভিহানের মুখ থেকে এমন তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাগুলো শুনে মাহফুজার চোখের পানিটুকু যেন শুকিয়ে গেল। আর কান্না করার কোনো মানে হয় না এখানে। মানুষের মন কান্নার পর হালকা তখনই হয় যখন ৪-৫ জন মানুষের সাথে একত্রে বসে নিজের মনের ভিতরে জমে থাকা সকল দুঃখগুলো নিংড়ে ফেলে দিতে পারে। কিন্তু এ বাড়িতে থাকাকালীন তা না এত বছরেও সম্ভব হয়েছে, আর না ভবিষ্যতে হবে। এ বাড়িতে বর্তমানে মাহফুজা স্বামী জহির রায়হান চৌধুরী, বড় ছেলে জেভিহানই থাকছে। মেহেরুন নেসা, মাহফুজা আর জহিরের ছোট মেয়ে, তাদের মেজো মেয়ে জুবাইরা চৌধুরী জবা মারা গিয়েছে, বছর ৩ হবে। স্বাভাবিক মৃত্যু হয়নি জবার, আত্মহত্যা করেছিল জবা। নিজের বাবার বাড়ি স্বামীর বাড়ি দুই পক্ষ থেকে পাওয়া শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই মৃত্যুকে বেছে নিয়েছিল জবা। জবার মৃত্যুর শোকের ছায়ায় বাড়ি থেকে উঠে গিয়েছিল ওর লাশ কবরে দাফন করার পরপরই। কিন্তু মাহফুজার চোখ আজও ভিজে ওঠে জবার কথা স্মরণ হলে। জবাকেও বলি হতে হয়েছিল ওর বাবার করা পাপের ফলে তাকে শাস্তির হাত থেকে বাঁচাতে। জবার মৃত্যুর রহস্য ও প্রতিনিয়ত মাহফুজার সাথে করা জহির জেভিহানের শারীরিক ও মানসিক অত্যাচারের সম্পর্কে মেহের কিছুই জানে না। অনেক ছোট্টবেলাতেই জহির মেহেরকে সব কিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। বোর্ডিং স্কুল কলেজ থেকে ওর পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। মেহেরের প্রতি জহিরের খানিকটা দুর্বলতা রয়েছে। জবার প্রতি জহির যতটা স্ট্রিক্ট ছিলেন, মেহেরের প্রতি তার কিঞ্চিত পরিমাণ হতে পারেননি। এ নিয়ে জেভিহান কখনো কথা বলতে গেলে ওকে ধমকিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন জহির। মেহের যে ল নিয়ে পড়াশোনা করে বড় উকিল হতে চায় সে সম্পর্কে জহির অবগত হয়েছেন বহু আগেই। মেয়ের ইচ্ছে পূরণের পথেই তিনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আকস্মিকভাবে জেভিহান এমন একটা অপকর্ম করে বসেছিল যে জহির নিজ বংশের সম্মানের কথা চিন্তা করেই
জেভিহানকে নির্দোষ বানাতে ওর হয়ে কেস লড়াতে রক্তিমের সাথে মেহেরের বিয়ে আকস্মিকভাবেই দিয়ে দেন। মেহের নিজের বিয়ের কথা জানতে পেরে প্রথমত নানান ধরনের প্রশ্ন করেছিল, কিন্তু জহির মেহেরকে অনেক বুঝিয়ে ওকে তার সিদ্ধান্তে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে বাধ্য করেন। অতঃপর মেহেরের বিবাহ কার্য সম্পূর্ণ হয় রক্তিমের সাথে। সকালের নাস্তা সেরে মেহের রূপার সাথে ওর শাশুড়ি মা সুজানা খানের রুমে আসলো তার সাথে প্রথম সাক্ষাতের উদ্দেশ্যে। সুজানা খানের অবস্থা দেখে মেহেরের ভিতর থেকে একবার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রূপা স্বাভাবিকভাবেই সুজনার পাশে এসে দাঁড়িয়ে বলল, আম্মা দেখো কাকে নিয়ে এসেছি, তোমার একমাত্র ছেলের বউ গো। যেমন মিষ্টি দেখতে সে তেমনই মিষ্টি, ওর নাম যেন মেহেরুন্নেসা চৌধুরী। আদর করে সবাই ওকে মেহের বলে ডাকে। সুজনা চোখ ঘুরিয়ে মেহেরের দিকে তাকালেন, মুখ দিয়ে কিছু বলার অনেক চেষ্টা করেছেন কিন্তু পারছেন না। প্যারালাইসডের কারণে মুখটাও হালকা বেঁকে গিয়েছে সুজনার, ফলস্বরূপ তার বলা প্রতিটা কথাই অস্পষ্ট শোনা যায়। কথা বলার চেষ্টা যখন অনেক বাড়িয়ে দেন তখন তিনি ঠোঁটের একপাশ দিয়ে থুতু বেরিয়ে আসে। রূপা সযত্নে টিস্যুর সাহায্যে সুজনার থুতুগুলো মুছে দিতে দিতে বলল, আম্মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমাকে এভাবে দেখতে যে আমার আর ভালো লাগে না, ভীষণ কষ্ট হয় জানো। মেহের রূপার কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করো না রূপা, আল্লাহ আছেন, তিনি নিশ্চয়ই আন্টির প্রতি সহায় হবেন। আর আমি তো আছি এখন তোমার সাথে, আমরা দুজন মিলে আন্টির সেবা করব, দেখবে আন্টির সব সমস্যা এবার পালাতে বাধ্য হবে। সুজনার দু চোখের কোনা বেয়ে নোনা জল জমে গিয়েছে। তিনি তো মেহেরকে দেখে বা ওর কথা শুনে নিজের মনের ভাবগুলো ক্লিয়ারলি প্রকাশ করতে পারছেন না, তাই তার এই চোখের পানি সুখের কিনা দুঃখের তা বোঝা মুশকিল। অনেক সময় ধরে রক্তিম ফ্রেশ হয়ে রুমের মেঝেতে পায়চারি করছে আর একটু পর পর দরজার দিকে লক্ষ্য করছে। ফর্সা সুঠাম দেহে ধূসর রঙা টি শার্ট আর কালো রঙা ট্রাউজারটাতে দারুণ মারিয়েছে রক্তিমকে। পরপরই বিরক্তির স্বরে রক্তিম বলল, বিয়ের আগে ভাবতাম বিয়ের পর বউ আমায় গোসলের সময় টাওয়াল বাড়িয়ে দিবে, গোসল সেরে বের হওয়ার পর বিছানার উপর আয়রন করা জামা কাপড় রেডি করা দেখব, এরপর আদর করে নাস্তা করার জন্য ডাকবে, কিন্তু না, এসব স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। রক্তিমের কথা শেষ হতে না হতেই মেহের রুমে প্রবেশ করে আলমারি খুলে নিজের হাত ব্যাগটা বের করলো। অতঃপর ফোন, চার্জার আরও প্রয়োজনীয় কিছু জিনিস ব্যাগে ঢোকানো শুরু করলো। রক্তিম যে এই ঘরে উপস্থিত আছে সেদিকে মেহেরের কোনো ভ্রুক্ষেপই নেই যেন। রক্তিম বলল, কোথায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে? মেহের ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে অগ্রসর হতে হতে বলল, কোথায় যাব, কি করব, সেসবের কৈফত আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। রক্তিম মেহেরের হাত ধরে হাঁসকা টান দিয়ে ওকে নিজের বুকে এনে ফেলল। রক্তিমের আকস্মিক এমন কাজে মেহের কিছুটা ভয় পেয়ে যায়। দু চোখ বুঝে নিয়েছে সে। রক্তিম দাঁতে দাঁত চেপে বলল, তুমি বিবাহিত, তুমি, তোমার স্বামী এখনো বেঁচে আছে, আর বর্তমানে তোমার গার্জিয়ান তোমার স্বামী, অর্থাৎ এই রক্তিম রেজওয়ান খানের পারমিশন ব্যতীত ঘরের বাইরে এক পাও রাখতে পারবে না, তুমি বুঝলে? মেহের চোখ মেলে তাকালো রক্তিমের দিকে। মেহেরের দু চোখে রাগ ও ঘৃণা সমানভাবে বিরাজ করছে। মেহের বলল, কিসের স্বামী? আমি গতকালই আপনাকে বলেছি না আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না, আর আপনাকে আমার ওপর স্ত্রীর অধিকার খাটা। মেহের পুরো কথা শেষ করার পূর্বেই রক্তিম মেহেরের হাত ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরল। মেহের নিজেকে ছাড়ানোর জন্য কেবল ছটফট করছে। রক্তিম মেহেরের দিকে কিছুটা ঝুঁকলো, মেহেরও ঝুঁকলো। রক্তিম বাঁকা এসে বলল, তুমি হয়তো ভুলে গিয়েছো আমি তোমার উপর স্বামীর আসল অধিকার ইতিমধ্যেই খাটিয়ে ফেলেছি, সেটা শুধু একবার না, পরপর দুবার। তোমার এই শরীরের প্রতিটি জায়গায় আমার ঠোঁটের স্টাম্প বসানো হয়েছে। মেহের রাগে হিসিসি বলল, পুরুষ হয়ে জন্ম নিয়েছেন যেন নিজেকে তো কি না কি ভেবে বসে থাকেন সব সময়। আসলে কি জানেন, পুরুষ হয়ে জন্ম নিলেই সব পুরুষ সুপুরুষ হতে পারে না, কিছু পুরুষ কাপুরুষও হয়, আর সেই কাপুরুষের সার্টিফিকেট একজন নারী দিতে পারে একজন পুরুষের হাতে তুলে দিতে। আমিও আপনার হাতে তুলে দিলাম, আপনাকে কাপুরুষের তালিকার শীর্ষস্থানে বসালাম, বুঝলেন? এসব কাপুরুষ সুপুরুষ নামে আমার কিছুই আসে যায় না সুইটহার্ট। জীবনে বহু বদনামে নিজেকে সম্বোধিত হতে দেখেছি।
আপনি শুধু কাপুরুষই নন, আপনি একজন ভণ্ড পুরুষও। ছাড়ুন আমায়। রক্তিমের হাতের বাঁধন ঢিলে হলো। মেহের নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। রক্তিম মেহেরে যাওয়ার পানে তাকে বলল, শালা জীবনে কেসে জিততে গিয়ে বহু মানুষের মুখে নিজেকে শয়তানের নাতি বলে সম্বোধিত হতে শুনেছি। তখন এমন নাম শুনে কেবল হেসেছিলাম, কিন্তু আজ নিজের বউয়ের মুখে নিজেকে ভণ্ড পুরুষ নামে সম্বোধিত হতে দেখে অন্তরে এত জ্বালা অনুভব হচ্ছে কেন? বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য দাঁড়িয়ে আছে মেহের। অনেক সময় পেরিয়ে গিয়েছে, বাস আসার কোনো নামগন্ধ নেই। সেই সময় মেহেরের সামনে এসে গাড়ি দাঁড় করালো রক্তিম। মেহের রক্তিমকে দেখো না দেখার ভান ধরে দাঁড়িয়ে রইল। রক্তিম গাড়ির জানালা খুলে মেহেরকে বলল, গাড়িতে এসে বসো, যেখানে যাবে আমি ছেড়ে দিব তোমায়। মেহের ভুরু কুঁচকে বলল, কে আপনি? আমাকে আপনার গাড়িতে উঠতে বলছেন কেন? রাস্তাঘাটে একলা একা কম সুন্দরী মেয়ে দেখে ফ্লার্টিং করতে এসেছেন? রক্তিম দাঁতে দাঁত চেপে বলল, আশেপাশে অনেক মানুষ আছে সুইটহার্ট, বেশি কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসো। আজব তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে ভদ্র পরিবারের সন্তান আপনি। তাহলে রাস্তাঘাটে এমন অভদ্রতম করার মানে কি? আমি যদি গাড়ি থেকে নামি একবার, তাহলে কিন্তু ফল ভালো হবে না তোমার জন্য। তখনই মেহেরের থেকে কিছুটা দূরে বেঞ্চে বসা দুজন প্রাপ্তবয়স্ক যুবক এসে মেহেরের পাশে দাঁড়িয়ে বলল, কি সমস্যা এখানে? উনি কি আপনাকে বিরক্ত করছেন? আমাদের বলুন, আমরা দেখছি তারপর বিষয়টা। রক্তিম ক্ষিপ্ত নজরে একবার মেহেরের দিকে দেখে পরপরই যুবক দুজনের উপর দৃষ্টি স্থির করলো। মেহের নিজের আশপাশটা একবার চোখ বুলে বলল, এই লোকটাকে আমি চিনি না, অথচ কোথায় না কোথায় এসে বলেছে তার গাড়িতে ওঠার জন্য। আমাকে নাকি আবার গন্তব্য পর্যন্ত ছেড়ে দিবেন উনি। আপনাই বলুন তো, একজন অপরিচিত লোকের সাথে আমার বয়সী কোনো মেয়ের এভাবে যাওয়াটা কি ঠিক? যুবক দুজন কিছুটা দাদাগিরি ভাব নিল, তারপর বলল, একদম ঠিক না আপু, আজকালকার যুগ জামানা হয়েছে, তাতে অনেক বেশি সতর্ক থাকা উচিত সকল নারীদের। অপরজন বলল, আর এই যে আপনি যদি গণপিটুনি খেতে না চান তাহলে মানে কেটে পড়েন এখান থেকে, নয়তো মিঠুন চক্রবর্তীর ডায়লগটা স্মরণ করিয়ে দেব যে, পাবলিকের মার কেওড়াতলা পার। মেহের মনে মনে বলল, ঠিক হয়েছে, এবার যদি উচিত শিক্ষা হয়। রক্তিম নিজের সিটবেল্টটা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে ওর আর মেহেরের বিয়ের ছবি, পাশাপাশি রেজিস্ট্রি পেপারে সাইনের ভিডিও দুজন যুবককে দেখে বলল, বউ আমার অনেক অভিমানী স্বভাবের, বুঝলেন ভাই সাবরা। সকালে একটু আদর যত্নের ডোজ কম পড়ে গিয়েছিল, তাই রাগ করে বাপের বাড়ি চলে যাবে বলে বেরিয়েছে। এখন রাগ ভাঙাতে এসেছি আর বলেছি গাড়িতে উঠতে ছেড়ে দিব বাপের বাড়ি। অভিমানের মাত্রা এত বেড়ে গিয়েছে যে সবার সামনে নিজের স্বামীকে চিনেও না চেনার ভান করছে। এবার বলুন আপনাদের কি করা উচিত? রক্তিম যে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কিছু করে বসবে তা কল্পনা করেনি মেহের। মেহেরের চোখের আকৃতি এতটাই বড় হয়ে গিয়েছে যে মনে হচ্ছে এই মুহূর্তে মণিজোড়া ওর চোখের কোটর থেকে বেরিয়ে আসবে। যুবক দুজন মেহেরকে উদ্দেশ্য করে বললেন, কি আপামনি, আপনাদের স্বামী স্ত্রী মাঝে হওয়া মনোমালিন্যের বিষয় এভাবে পাবলিক প্লেসে প্রেজেন্ট করার কোনো দরকার ছিল না তো। এসব ঘরোয়া বিষয় ঘরের ভিতরে থাকাকালীনই সলভ করে নিতে হয়। এসব অভিমানের পাট চুকে এখন যান আপনার স্বামীর সাথে যেখানে যাওয়ার। এই বলে ওনারা দুজন পুনরায় নিজের জায়গায় বসে পড়লেন। মেহের বেশ লজ্জাবোধ করছে তাদের কথায়। রক্তিম মেহেরকে একবার চোখ টিপ দিয়ে বলল, বাংলায় বহুল প্রচলিত দুটো প্রবাদ বাক্য পড়েছিলাম, যেমন বুনোল তেমন বাঘা তেঁতুল, আর যেমন কুকুর তেমন মুগুর। এই দুইটা তোমার আর আমার সাথে ভীষণভাবে যাচ্ছে, কি বলো? মেহের রাগে কেবল ফোঁসফোঁস করছে। রক্তিম বাঁকা হেসে মেহেরের দিকে কিছুটা ঝুঁকে বলল, এই যে রাগে তোমার নাকের ডগা ও কানের লতিজোড়া হালকা লালচে বর্ণ ধারণ করেছে, তা কিন্তু আমাকে চুম্বকের ন্যায় আকর্ষণ করছে তোমার কাছে যাওয়ার জন্য। এভাবে পাবলিক প্লেসে কন্ট্রোল হারিয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলে তার সম্পূর্ণ দায়ভারও তোমার উপরই বর্তাবে, মনে রেখো সুইটহার্ট। আর এখনও সময় আছে, গাড়িতে উঠে বসো। মেহের রাগে বিরক্তিতে গসগস করতে করতে গাড়ির পিছনে পার্শ্বে গিয়ে দরজা খুলতে নিলে রক্তিম ভাবলেশীন কণ্ঠে বলল, কোটি টাকার বিনিময়ে BMW XM গাড়িটা কিনলাম কি বউয়ের ড্রাইভারি করার জন্য? পিছনে দরজা খুলুন, নয়তো আমি এই গাড়িতে যাব না। তাহলে প্রস্তুত হও। কিসের জন্য প্রস্তুত হব?
RMTকে ওটকার জন্য সহ্য, মানে প্রোটেক্টলি বুঝিয়ে দিই তাহলে। এবার রক্তিম মেহের দিকে অগ্রসর হতে নিলে মেহের পুরো বিষয়টা বুঝে উঠতে সক্ষম হলো। তৎক্ষণাৎ সে সামনের দরজা খুলে সেখানের সিটে বসে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। মেহেরের এমন কাজে রক্তিম ঠোঁট বাঁকিয়ে হেসে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ির দুপাশের গ্লাস দুটো তুলে দিল রক্তিম। এই গাড়ির জানালার রং বাহির থেকে এতটাই কালো কুচকুচে যে ভিতরে কে বা কারা আছে তা বুঝতে সক্ষম হয় না। রক্তিম গাড়ির দরজা লক করে মেহেরের দিকে ঝুঁকে এলো। মেহেরও কিছুটা ঝুঁকে নিজের দুহাত রক্তিমের বুকের ওপর রেখে ওকে বাধা প্রয়োগ করে বলল, কি হচ্ছে এসব? গাড়ি তো আপনার সাথে, আপনার গাড়ি করেই, তারপরও এমন গা ঘেঁষাঘেঁষি নোংরা চালচলনগুলো করতে চেষ্টা করা মানে কি? রক্তিম মেহেরের সিট বেল্টটা লাগিয়ে দিয়ে নিজের সিটে ভালোভাবে বসে বলল, সিট বেল্ট লাগাওনি, সেটাই লাগিয়ে দিতে গিয়েছিলাম শুধু। দেখো আমার নিয়ত কত পরিষ্কার, তোমার চিন্তা ভাবনা কেমন। রক্তিমের এরূপ কথায় মেহের কিছুটা লজ্জা পেল। পরপরই মেহের নিজের লাগানো সিট বেল্টটা খুলে পুনরায় তা লাগাতে বলল, আমি কোনো ছোট বাচ্চা নই যে আমাকে সিট বেল্ট লাগিয়ে দিতে হবে। আর তাছাড়া আমার চিন্তা ভাবনা অন্তত আপনার লাগামবিহীন মুখের থেকে অনেক পরিষ্কার। এই বলে মেহের নিজের দৃষ্টি বাহিরের দিকে স্থির করল। রক্তিম শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করে স্টিয়ারিংয়ে নিজের দক্ষ হাতখানা ঘুরাতে বলল, নারী তুমি সেরা, দোষ করিয়া যখনই দেখিলা খুলে গেল তোমার পোল, অমনি পুরুষের অন্য দোষ তুলিয়া ধরিয়া নিজেকে ঠিকই দোষমুক্ত করিয়া নিলা। সত্যি নারী তুমি অভিনয় একদম সেরা। রক্তিমের এমন খাপছাড়া কবিতা নামক ২০ বাক্য শুনে বিরক্তিতে মেহের নিজের নাক ছিটকাল। কপালের এক পার্শ্বে হাত রেখে বিড়বিড়িয়ে বলল, নাটকবাজ লোক কোথাকার। রক্তিম হেসে বলল, বউ, ও বউ, তোমার স্বামীর এমন প্রতিভা দেখে নিশ্চয়ই অনেক অবাক হয়েছে, তাই না? আমি অবাক হয়েছি। যদি আমার এই কবিতা কোনো প্রকৃত সাহিত্যিক শুনতো তাহলে এতটাই মুগ্ধ হয়ে যেত যে প্রকাশনাকে দিয়ে বইয়ের পাতায় ছাপানোর জন্য আমার পিছন ঘুরত। মেহেরের বিরক্তির মাত্রা ধাপে ধাপে বেড়েই চলেছে যেন। রক্তিম আবার বলল, আরে ঈশ্বরচন্দ্র থক্কু, রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া বংশের উজ্জ্বল বাতি, এমন তাল মিলিয়ে কবিতাটাও যে বলতে পারো, তুমি এই ট্যালেন্টটা এতকাল কোথায় লুকিয়ে রেখেছিল বৎস? সঠিক সময়ে কাজে টাজে লাগাতে পারলে এতদিনে নোবেল তোমার কাছে দৌড়াইয়া চলে আসতো আর বলতো, রক্তিম ভাইজান, আপনার চরণে আমাকে একটু ঠাঁই দেন। রক্তিমের এরূপ কথা শুনে মেহের চোখের আকৃতি ছোট করে আর দৃষ্টিতে একবার ওকে দেখে পরপরই দৃষ্টি সরিয়ে নিল। প্রায় আধ ঘন্টা পর চৌধুরী বাড়ির মেন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো রক্তিমের গাড়ি। পার্কিং স্পটে গাড়িটা থামাতেই মেহের যেন রকেটের স্পিডে দরজা খুলে গটগটে ভিতরের দিকে হেঁটে গেল। রক্তিম ধীরে সুস্থে সিট বেল্ট খুলে সিটে হেলান দিয়ে গভীর শ্বাস ছেড়ে বলল, জীবনটা মনে হচ্ছে বদনার মতো কাটবে শেষমেশ। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি আসলাম, আর আমার একমাত্র বউ তার একমাত্র স্বামীকে রেখে উধাও হলো। কি কপাল আমার। অবশ্য শ্বশুর শাশুড়িকে দেখতে তো গেল তো নিজের জীবনের প্রথম কেস লড়তে। সেই কেসের শিরোনাম হলো স্বামী যখন আসামি। রক্তিম গাড়ি থেকে নেমে বলল, যাই গিয়ে দেখি আমার হবু উকিল বউ আমার বিরুদ্ধে কেস জিততে কতদূর পর্যন্ত এগোলো। আমিও তো ছাড়ার পাত্র না, বিশিষ্ট ক্রিমিনাল লয়ার রক্তিম রেজওয়ান খান। এবার তোমাকে তোমার হয়ে ওকালতি করতে হবে, আর কোর্টরুম হবে তোমার শ্বশুরবাড়ি চৌধুরী ভিলার ড্রয়িং রুমে। রক্তিম সামনের দিকে অগ্রসর হতে বলল, লড়বো এবং জিতবো, তবু আদরের বউকে ছাড়ব না। চৌধুরী বাড়ির ড্রয়িং রুম জুড়ে এক প্রকার থমথমে ভাব বিরাজ করছে। জহির রায়হান চৌধুরী মেহেরুন্নেসাকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে মা, তোমার মুখশ্রীতে এমন গম্ভীরতার ছাপ ফুটে আছে কেন? মাহফুজা চৌধুরী এক গ্লাস পানি দিয়ে মেহেরের কাছে এসে দাঁড়িয়ে ওর দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন, পানিটুকু পান কর মা। জহির মেয়ের আড়ালে মাহফুজার দিকে গরম চোখে তাকিয়ে বললেন, গ্লাসটা এখানে রাখো আর যাও আমার মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করো। মাহফুজা নিঃশব্দে জহিরের কথা মেনে নিলেন। পানির গ্লাসটা টি টেবিলের উপর রেখে স্থান ত্যাগ করতে নিলেই মেহের বলল, দাঁড়াও মা, কোথাও যেতে হবে না তোমার। আমি এখানে প্রকারে খাবার খাওয়ার জন্য আসিনি।
মাহফুজা থামলেন। জহির বললেন, এভাবে বলছিস কেন মা? কি হয়েছে তোর সেটা তো বল। মেহের চাপা রাগ নিয়ে জহিরের দিকে তাকিয়ে বলল, বাবা ওই লোকটার সাথে বিয়ে দেওয়ার পিছনে তোমার ঠিক কী স্বার্থ সিদ্ধি হয়েছে বলো তো? জহির কিছুটা হতভম্ব হয়ে গেলেন আকস্মিক মেহেরের এমন প্রশ্নে। পরপরই নিজেকে সামলে নিয়ে বলেন, এ কেমন প্রশ্ন তোমার মা? কোনো বাবা কি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পিছনে নিজেদের কোনো স্বার্থ সিদ্ধ হওয়ার কথা চিন্তা করতে পারেন? যদি কোনো স্বার্থ সিদ্ধ করারই না থাকে, তাহলে কেন তুমি আমার একজন মানুষরূপী অমানুষের সাথে বিয়ে দিলে? তুমি আমার স্বপ্ন সম্পর্কে অবগত ছিলে না বাবা? আমার ঠিক বিপরীত স্বভাবের মানুষ আজ আমার স্বামী হলো কেন? আমারই বা কী ভুল ছিল তোমাদের উপর ভরসা করা, নিজের মনকে ওই পর্যন্ত স্থির করা যেখানে দাঁড়িয়ে একজন মেয়ে নিজের জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিজে না নিয়ে নিজের বাবা মায়ের ওপর ছেড়ে দিতে পারে? এটা কি তবে আমার নেওয়া সবথেকে বড় ভুল কাজ ছিল? রক্তিম বাবা যথেষ্ট ভালো মা, আর তাই তো ভালো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে যে লোক অন্যায়কারীদের সঙ্গ দেয়, নিরপরাধীদের অপরাধী বানিয়ে অপরাধীদের নিরপরাধী বানায়, সে ভালো। ক্রিমিনালি কাজ যার পেশা সে ভালো। সবাই নিজ নিজ পছন্দ থাকে, নিজ নিজ ইচ্ছে থাকে। তোমার যেন জীবনে একজন ভালো লয়ার হওয়ার ইচ্ছে আছে, তেমনি রক্তিম বাবারও হয়তো ক্রিমিনাল লয়ার হওয়ার ইচ্ছে ছিল। আর সব থেকে বড় কথা, পেশা পেশার জায়গায় আর ঘর ঘরের জায়গায়। একটা জিনিস অপরটার ওপর তো দখলদারি দেখাতে যাবে না, তাহলে সমস্যা কোথায়? নিজের বাবার এরূপ কথাগুলো শুনে মেহেরের মন আরও বেশি হতাশায় ভরে উঠল। মেহের শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেলল। সেই সময় মূল দরজা ভেদ করে রক্তিমের সহায়তায় ভিতরে প্রবেশ করল জেভিয়ান। অতিরিক্ত নেশা করে বাড়ি ফিরেছে আজ, তাই সে নিজ পায়ে হাঁটতে পর্যন্ত পারছে না। সে মেহের জেভিয়ানের এমন অবস্থা দেখে অনেক অবাক হলো। রাগে জহিরের মুখশ্রী হালকা লালচে বর্ণ ধারণ করেছে, কারণ মেহের জানে না তার ভাইয়ের এমন রূপ সম্পর্কে। মেহের সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া তুমি নেশা করেছ? জেভিয়ান নিজেকে রক্তিমের থেকে ছাড়িয়ে নিল। অতঃপর ঢুলতে ঢুলতে মেহের দিকে কিছুটা এগিয়ে আসলে, হ্যাঁ করেছি নেশা, আমি আজ প্রথম করছি না। আমার জীবনের 3 ভাগ সময় তো কেটেছে নেশা জাতীয় দ্রব্য সেবন করতে করতে। অবশ্য তুই আমায় আজ প্রথম অবস্থায় দেখেছিস, কারণ হোস্টেল থেকে বাড়িতে এসে যে সময়টুকু তুই থাকতি, সেই সময়ের ভিতর আমি নেশা করতাম না। বাবা নিষেধ করতোর জন্য। আজ তো পূর্ব থেকে অবগত ছিলাম না আমি যে তুই আসবি, তাহলে হয়তো আজও নেশা করে বাড়ি ফিরতাম না। এই বলে জেভিয়ান হাসতে শুরু করলো। জহির রাগী স্বরে বললেন, জেভিয়ান ঘরে যাও, তোমার এখানে এভাবে বিশৃঙ্খলা করো না। জেভিয়ান হাসি থামিয়ে নিজের 2 চোখ 2 হাতের উপর পিঠ দিয়ে একবার ঘষে নিয়ে বলল, আমার তো মাত্র একটা পোল খুলে গেল তোমার আদরের মেয়ের সামনে বাবা। এখনও আরও অনেক বড় সত্য ওর জানার বাকি, যেগুলো না বলেই ঘরে চলে যাব আমি। মেহের বলল, এসব তুমি কি বলছো ভাইয়া? আর কোন সত্য আমার জানার বাকি আছে? জহির বলল, ওর কথা ধারণা তো তুমি নেশা করে এসেছে, তাই উল্টোপাল্টা কথা বলছে। জেভিয়ান, তোমার আমি ঘরে যেতে বললাম না? মাতাল অবস্থায় আর রাগের মাথায় মানুষ যা বলে তা সত্য হয় বাবা, তাই আমি শুনবো ভাইয়া কোন সত্যের কথা বলছে। এই বলে মেহের কয়েক কদমে এগিয়ে এসে দাঁড়ালো জেভিয়ানের সামনে। জহিরের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট ফুটে উঠল। জহির মাহফুজাকে চোখের ইশারা করলেন, তিনি যেন জেভিয়ানকে এখান থেকে নিয়ে যায়। মাহফুজের ইশারা বুঝতে পেরে জেভিয়ানের কাছে এসে ওর হাত ধরে বললেন, মেহের মা, এখন তোমায় ওর সাথে কোনো কথা বলতে হবে না। জেভিয়ান বাবা, তুমি আমার সাথে চলো, আমি তোমায় রুম পর্যন্ত দিয়ে আসছি। মাহফুজার এরূপ কথায় জেভিয়ানের রাগ জাগ্রত হলো। ঝটকা মেরে মাহফুজার হাত নিজের থেকে ছাড়ালো সে। ফলস্বরূপ মাহফুজা পড়ে যেতে নিলে মেহের তাকে ধরে নিয়ে রাগী স্বরে বলল, ভাই এ কেমন আচরণ তোমার? এক্ষুনি তো পড়ে যেত। আম্মা, আম্মা তোমার লাগেনি তো? মাহফুজা নীরবে বোঝালেন তার লাগেনি। জেভিয়ান রাগী স্বরে বলল, কিসের আম্মা? উনি আমাদের কেবল জন্মই দিয়েছেন, কিন্তু এই চৌধুরী বংশের না বউ হওয়ার যোগ্য উনি, আর না আমাদের মা হওয়ার যোগ্য। মাহফুজা ঠোঁট কামড়ে ধরলেন। আজ তবে কিছুই অচেনা রইবে না মেহেরের। মেহের মাহফুজাকে ছেড়ে আবার জেভিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাই মুখ সামলে কথা বলো, তুমি মা হন, উনি আমাদের। তোমার কোনো রাইট নেই তার সাথে এহেন আচরণ করার।
বললাম না এই মহিলা আমাদের মা হওয়ার যোগ্য নন? বললাম তো, শুনিসনি তুই? এই মহিলাকে আজ থেকে ৩৫ বছর আগে আমাদের দাদু দাসী রূপে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে কিনে এনেছিলেন এ বাড়িতে। এরপর বাবা এই মহিলার রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তাই দয়া করে তাকে বিয়ে করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত না বাবা তাকে নিজের বউয়ের মর্যাদা দিয়েছেন, আর না আমি তাকে মা হিসেবে মেনে নিয়েছি। শুধুমাত্র বাবার তোর প্রতি না জানি কি এত দুর্বলতা রয়েছে, যার জন্য সব সত্য তোর থেকে লুকিয়ে রেখেছে, আর মিথ্যে নাটক নিজেও করেছে, আমাকেও করতে বাধ্য করেছে। রক্তিম নিজে এত গভীরভাবে এবারে সব কথা জানতো না, আজ একটু একটু করে জানছে, আর অবাক হচ্ছে সে নিজেও। মেহের একবার ঢোক গিলে নিল। এসব সে কি শুনছে আজ, নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। মাহফুজা মাথা নুয়ে নীরবে চোখের পানি ফেলছেন কেবল। জহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। কি বলবেন, জেভিয়ানকে কিভাবে আটকাবেন সেসব নিয়ে যেন কোনো ভ্রুক্ষেপ দেখানোর এনার্জি নেই তার ভিতর। জেভিয়ান আবার বলল, তুই তো জানতি জবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিল, কিন্তু আসলে জবার মৃত্যু স্বাভাবিক ছিল না মেহের। জবা আত্মহত্যা করেছিল, আর জবার মৃত্যুর জন্য কেবল বাবা দায়ী। বাবা নিজের করা অন্যায়কে ধামাচাপা দিতে নিজের মতে এক অমানুষের হাতে তুলে দিয়েছিলেন জবাকে। কারণ জবার প্রতি বাবার কোনো দুর্বলতা ছিল না। জবা তো আমাদের সাথে এ বাড়িতে থেকেই বড় হয়েছিল, তাইও আমাদের প্রত্যেকজনের আসল রূপ সম্পর্কে অবগত ছিল। স্বামীর থেকে পাওয়া শারীরিক ও মানসিক অত্যাচারগুলো সহ্য করতে না পেরেই জবা সেদিন আত্মহত্যা করেছিল। এই চৌধুরী বংশের সম্মানের কথা চিন্তা করে জবার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে তুই সহ বাকি সকলের সামনে তুলে ধরেছিল বাবা, বুঝেছিস? মেহেরের নিজের চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে আসছে। টুপটাপ কয়েক ফোঁটা নোনা জল ওর চোখে পেরিয়ে দুগাল বেয়ে নেমে গেল। মেহের পিছিয়ে যেতে নিলে টি টেবিলের সাথে ধাক্কা খেলো, পরে যেতে নিয়েও নিজেকে সামনে নিল সে। বুকের ভিতরে কেমন চাপা যন্ত্রণা অনুভব করছে মেহের। জেভিয়ান মেহেরের দিকে ঢুলু ঢুলু পায়ে এগিয়ে এসে বলল, তোর সাথে রক্তিমের বিয়েটাও কিন্তু নর্মাল বিয়ে ছিল না মেহের। জেভিয়ানের ঠোঁটে ফুটে আছে পৈশাচিক হাসির রেখা। মেহের নোনা জলে টৈটম্বুর চোখ জোড়া নিয়েই তাকালো জেভিয়ানের দিকে। জেভিয়ান বলল, অবশ্যই এবার বাবার করা অন্যায়ের জন্য বলির শিকার হতে হয়নি তোকে, হতে হয়েছে আমার করা অন্যায়ের জন্য বলির শিকার। শুনবি কি অন্যায় করেছি আমি? মেহের পলকহীন চোখে তাকিয়ে আছে জেভিয়ানের দিকে। আরও কি শুনতে হবে আজ ওকে? আর কতটা যন্ত্রণা পাওয়াই বা বাকি আছে ওর? মেহের যেই ধাক্কাটা পেতে চলেছে, মেহের তাকে সামলে নিজের পায়ে দাঁড়িয়ে থাকা শক্তি পাবে সে। জেভিয়ান হাসতে হাসতে বলল, ধর্ষণ করেছি আমি। একটা 5 স্টার হোটেলে সাদাসিধে লেডি কর্মীকে ধর্ষণ করেছি। চৌধুরী বংশের ছেলের গায়ে ধর্ষণের দাগ লাগলে সেই দাগ তো চৌধুরী বংশের উপরে পড়বে। তাই বাবা আমাকে নির্দোষ বানাতে ক্রিমিনাল লয়ার রক্তিম রেজনের কাছে গিয়েছিল যেন সে আমার কেসটা লড়ে। আর শালা তোর স্বামীও এই সুযোগটাকেই কাজে লাগালো, অফার করে বসলো যদি বাবা তোর সাথে রক্তিমের বিয়ে দেয় তারপরে আমার হয়ে কেসটা লড়বে এবং আমাকে নির্দোষ প্রমাণ করে দিবে। কিন্তু আমি জানি না রক্তিম তোকে চিনল কেমনে। পূর্ব থেকে না ছিলে তোকে হুট করে তাকেই বিয়ে করার কথা বলতে পারে না, তাই না? এরপর বাবা রাজি হলেন, তোকে 7-5 ভুজুং ভাজুং বোঝালেন, তোর সাথে রক্তিমের বিয়েটাও হয়ে গেল। মেহের ধাপ করে টি টেবিলের ওপরে বসে পড়ল, 2 হাত চেপে ধরল নিজের কান দুটো। আর শুনতে পারছে না বিষে ভরপুর এক একটা কথা। অবশ্য একটা কেস লড়ার জন্য বিশিষ্ট ক্রিমিনাল লয়ার রক্তিম রেজনের সাথে আমাদের পরিবারের একটা পাকাপোক্ত সম্পর্ক তৈরি হয়ে ভালোই হয়েছে। এখন নিজের ইচ্ছে মতো জীবনটাকে এনজয় করার রাস্তাটা আরও সহজ হয়ে উঠল। এখনের মতো ভবিষ্যতে আমি বা বাবা যত বড় অন্যায় করি না কেন, আমার বোনের হাজব্যান্ড আমাদের নির্দোষ প্রমাণ করে দিব। জেভিয়ান পুরো কথা শেষ করার পূর্বেই সবাইকে অবাক করে দিয়ে গিয়ে মেহরুন্নেসা টি টেবিল থেকে উঠে সজোরে জেভিয়ানের গালে একটা থাপ্পড় দিল। জেভিয়ান গালের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। পরপরই মেহের জেভিয়ানের মুখের উপর থুতু ছেড়ে মেরে বলল, তোর মতো অমানুষকে এতদিন আমি আমার বাবা মায়ের পর 3য় গার্জিয়ান হিসেবে মেনে নিয়েছিলাম, সম্মান করতাম, অনেক ভালোবাসতামও। এসব ভাবতেই আমার শরীর গুলিয়ে আসছে। অবশ্য আমি কাকে কি বলছি, আসল গুরু তো হলো এ বাড়ির সব থেকে বড় অভিনেতা, আমার জন্মদাতা পিতা। এই বলে ঘুরে দাঁড়ালো জহিরের দিকে। জহির মাথা হালকা নুয়ে রেখেছেন, চেহারায় ফুটে আছে
গম্ভীরতার কড়া ছাপ। মেহের জহিরের দিকে দুকদমে গিয়ে এসে বলল, কেন করলেন এমন চৌধুরী? মিস্টার জহির রায়হান চৌধুরী, দীর্ঘ 23টা বছর ধরে আমাকে সব সত্য থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। নিজেদের আসল মুখটা মুখোশের আড়ালে ঢেকে রেখে আমার সাথে কি দারুণ অভিনয় না করে গিয়েছিলেন। আমার মায়ের মতো প্রিয় আপাকেও মেরে ফেলেছেন আপনি। নিজের দিকে একটুও ভালোভাবে তাকিয়ে দেখেছিলেন? আপনার হাতে যে অদৃশ্য রক্তের দাগ লেগে আছে, জবা আপার রক্তের দাগ একবারও কি বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে না আপনার? মেহের থামলো, দম ফেললো, বার কয়েক আবার বলল, আপনার বাবা ওই মানুষটাকে দাসী রূপে কিনে নিয়ে এসেছিল মানলাম, কিন্তু ইসলামী শরীয়ত মেনে তো তাকে আপনি বিয়ে করেছিলেন তো। তাহলে তাকে বউয়ের অধিকার ও যোগ্য সম্মান না দিয়ে তার উপর অত্যাচার করে আপনি নিজেকে সুপুরুষ বলে দাবি করতে পারেন কি করে? আপনার যেই ছেলে একজন নিরপরাধ মেয়ের ইজ্জত হরণ করে আপনার কাছে আসলো, তাকে নিজ হাতে গলা টিপে হত্যা না করে নির্দোষ বানানোর জন্য নিজের মেয়েকে পর্যন্ত আর এক অমানুষের হাতে তুলে দিয়েছেন। কেমন মানুষ আপনি? আদতে আপনাকে মানুষ বলা উচিত। মেহেরের কথার ভাজে ভাজে ও ক্ষিপ্ত দৃষ্টি তোর বাবা ভাইয়ের জন্য ঘৃণার প্রখর ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মেহের জহিরের সম্মুখ থেকে সরে ওর মা মাহফুজার সামনে গিয়ে দাঁড়ালো। মাহফুজা মাথা নুয়ে রেখে নিঃশব্দে কান্না করে যাচ্ছেন এখনও। মেহের বলল, আম্মা, তুমি আমাকে শুধু এতটুকু বলো, তুমি কি জানতে তোমার ছেলের করা এত বড় পাপ ঢাকতে আমার সাথে ওনার বিয়ে দিচ্ছেন তারা? পূর্ব থেকে জানতে নাকি? এতটুকু বলো। মাহফুজার কান্নার বেগ বেড়ে গেল। মুখ ফুটে কিছুই বলতে পারলেন না তিনি, কেবল মাথায় এপাশ ওপাশ নাড়িয়ে বুঝালেন যে তিনি পূর্ব থেকে এই বিষয়ে অবগত ছিলেন না। মেহের শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেল, অতঃপর জেভিয়ানের সামনে আবার এসে দাঁড়িয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঠিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, পাপ তার বাপকেও ছাড়ে না মিস্টার জেভিয়ান চৌধুরী। আজ এই মুহূর্ত থেকে এ বাড়ির সাথে আমি আমার সব সম্পর্ক শেষ করলাম। আমি জানবো আমার বাবার বাড়ি বলতে কিছুই নেই। যারা ছিল তারা মারা গেছেন, আর আপনাকে ও আপনার বাবাকে উপযুক্ত শাস্তি আমি পাইয়ে ছাড়ব। আর সেই শাস্তি পাওয়ার হাত থেকে আপনাদের পছন্দের ক্রিমিনাল লয়ার মিস্টার রক্তিম রেজন খানও বাঁচাতে পারবেন না। এই বলে মেহের জেভিয়ানকে পাশ কাটিয়ে চলে আসতে নিলে জেভিয়ান মেহেরের হাতের উপরি অংশের মাংসপেশি শক্ত করে চেপে ধরে টেনে আবার নিজের সামনে দাঁড় করিয়ে আসলো। মেহের দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিচ্ছে। জেভিয়ান যেই না মেহেরকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হয়েছে, অমনি সময় পিছন থেকে রক্তিম জেভিয়ানের হাত ধরে ওকে থামিয়ে দিয়ে জেভিয়ানের হাত থেকে মেহেরকে মুক্ত করে বলল, আহা, আমার একমাত্র শ্বশুরের একমাত্র পোলা ওরফে সমন্দি সাহেব, সে নিজে বলেছে যে সে এখন আর আপনার বোন নেই, তবে সে কিন্তু আমার বউ রয়েছেই। তাই আমার বউয়ের হাত তোলার কোনো রাইট আপনার নেই। তোমার বউয়ের পাখনা গজিয়েছে, যেমন মরার আগে পিপিলিকার পাখনা গাজায়, ঠিক তেমন। কোন সাহসে সে আমাকে জেভিয়ান চৌধুরীকে থাপ্পড় দিয়েছে, আবার থুতু মেরেছে? কোন সাহসে এত বড় বড় কথা বলল? সে আমার সামনে দাঁড়িয়ে আজ ওকে আমি মেরেই ফেল। এই বলে জেভিয়ান মেহেরের দিকে এগোতে নিলে রক্তিম জেভিয়ানের বুকের উপর এক হাত রেখে ওকে থামিয়ে দিয়ে বলল, আমরা যে কাজ করি তাতে শুধু আমার বউ কেন, আমার অনেক জনতা আছে যারা নিজের জুতোতে গোবর মাখিয়ে সেই জুতো জোড়া দিয়ে আমাদের পিটাতে চায়। তাই আমার বউ যা করেছে তা নিয়ে আমার রিয়াক্ট দেখানোর কিছু নেই। হালকার ওপর ঝাপসা ধলাই দিয়ে মাফ করে দিয়েছে তোমায়, এটা ভেবে নিজেকে সান্ত্বনা দাও, বুঝলে? মেহের ঘৃণা ভরা নজরে উপস্থিত সবাইকে এক পলক দেখে দ্রুত পায়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। রক্তিম ও মেহেরের পিছন পিছন বেরিয়ে এলো। পার্কিং সাইডে এসে দাঁড়াতেই মেহেরের সাইডের দরজাটা খুলে দিল রক্তিম। মেহের গাড়িতে উঠে বসলে রক্তিম ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। মেহের বলল, ওই বাড়িতে যেতে চাই না, আমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আমি নিজের সাথে একটু আলাদা সময় কাটাতে পারবো। ঘন্টা 2 পথ অতিক্রম করার পর রক্তিম একটা বিশাল গেট অতিক্রম করে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো। 20 গজের সরু ড্রাইভওয়ে রাস্তা ধরে পার্কিং সাইটের দিকে অগ্রসর হচ্ছে রক্তিম। মেহেরের পাশের জানালার কাচ নামিয়ে দিয়েছে অনেকক্ষণ পূর্বেই, কিন্তু রাস্তার দুধারে থাকা রং বেরঙের এত নজর কাড়া ফুলগুলো মেহেরের মনকে ছুঁতে পারছে না। পার্কিং সাইডে এসে গাড়ি থামালো রক্তিম, অতঃপর ওরা দুজনেই গাড়ি থেকে নামলো। মেহের ওর শরীরে থাকা ওড়নাটা ভালোভাবে শরীরের সাথে জড়িয়ে নিয়ে চুপচাপ হাঁটতে শুরু করলো বাগানের দিকে।
জুতোটা কাকর পাথরের ওপর সরাসরা শব্দ তুলছে। সূর্য তখনও ডুবেনি, ম্লান আলোয় চারপাশ ভরপুর। বাগানের শুরু রাস্তার পা দিতেই রং বেরঙের দেশি বিদেশি ফুলগুলো সুগন্ধ মেহেরের নাকে এসে লাগছে। চোখ ঘুরিয়ে দেখলো চারপাশটা একবার। গাদার শাড়িতে কয়েকটা ফুল শুকিয়ে গিয়েছে। সেই মূর্ছা যাওয়া ফুলগুলোর মাঝে যেন নিজের ভেতরটাকে খুঁজে পেল মেহের। ক্লান্তি, বিষণ্ণতা, বিশ্বাসঘাতকতায় যেমন শান্ত হয়ে গিয়েছে আজ ওর মনটা, তেমনি শান্ত হয়ে গিয়েছে এই শুকনো ফুলগুলো। আচ্ছা, শুকিয়ে যাওয়া ফুল কি আবার উজ্জ্বল ও সজীব হয়ে ওঠে? কখনো ওঠে না। মেহের চুপচাপ এগিয়ে গেল বাগানের মাঝখানে রাখা কাঠের বেঞ্চটার দিকে। চারপাশে ফুল, লতা, গুল্ম, হালকা বাতাস বইছে। মেহের বেঞ্চটার উপর বসে পড়ল, পেছনে ঝুঁকে চোখ বন্ধ করে নিল সে। বুকের মাঝে হালকা চাপ অনুভব করছে, ঠোঁট জোড়া কাঁপছে, হয়তো কান্নারা এবার বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। রক্তিম মেহেরের পেছনে সে দাঁড়িয়ে বলল, একদিন না একদিন সব সত্য তোমার সামনে খোলাসা হওয়ারই ছিল, আজ হলো। এবার এই সব সত্যগুলোকে মেনে নিতে হবে তোমার। মেহের চোখ বুজে থাকা অবস্থায় বলল, আপনি ওই ধর্ষকের হয়ে কেস লড়ার জন্য আমাকে বিয়ে করার প্রপোজাল দিয়েছিলেন কেন? আর আপনি আমাকে পূর্ব থেকে চিনলেনই বা কী করে? রক্তিম মেহেরের পাশে এসে বসলো, তার বলল, তোমাকে প্রথম দেখেছিলাম ঢাবিতে তোমার ডিপার্টমেন্ট থেকে আয়োজিত ল কার্ভিনাল, যা প্রতি বছর শীতকালে হয়ে থাকে। এই তো 3 মাস আগে সেখানে আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। তুমি নাচ দিয়েছিলে, তোমার নাচ দেখে আমি তোমার প্রতি মুগ্ধ হই। এরপর তোমার বিষয়ে সব খোঁজখবর নিলাম। আর মেঘনা চাইতে বৃষ্টির মতো হাজির হলো তোমার বাবা, তোমার গুণধর ভাইকে নিয়ে তার করা অপকর্ম থেকে বাঁচানোর জন্য। আর আমিও সুযোগটাকে হাতছাড়া করিনি, আমার নিজের ঘরেরও মনের মালকিনকে। মেহের সোজা হয়ে বসলো, দৃষ্টি স্থির করে রক্তিমের ওপর। অতঃপর বলল, আপনি কি চান আমিও আপনাকে ভালোবাসি? রক্তিমও তাকালো মেহের দিকে, অতঃপর বলল, বউয়ের ভালোবাসা চাইবেন না এমন পুরুষ আছে নাকি দুনিয়ায়? ওই ধর্ষকের হয়ে কেসটা যদি না লড়েন, আপনি আর ভালো পথে ফিরে আসেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সততার সাথে কেস লড়েন, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। সেটা সম্ভব না সুইটহার্ট? কেন সম্ভব না? আপনি চাইলে অবশ্যই সম্ভব। আমি না সৎ হতে চাই না, আর সততার সাথে লড়তে চাই, কিন্তু কেন? সব কেন কিন্তুর কোনো জবাব হয় না, অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকো। এই বলে রক্তিম অবস্থা থেকে উঠে দাঁড়ালে মেহেরু উঠে রক্তিমের সামনে এসে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে বলে, যদি আপনি আমার কথা না মানেন আর ওই ধর্ষকের হয়ে কেস লড়ে ওকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেন, তাহলে আমিও আপনাকে ডিভোর্স দিয়ে দেব, আর সংসার করব না আপনার সাথে। রক্তিম বাঁকা হেসে বলল, পারবে না তুমি এমন কিছু করতে। পারবো না কেন? কারণ আমি সে রাস্তা খোলা রাখিনি। যতদিন না আমি তোমায় তালাক দিচ্ছি, তুমি আমার থেকে নিজেকে মুক্ত হতে পারবে না। মেহেরের ভেতর রাগ, ঘৃণা পাল্লা দিয়ে আরও বেড়ে যেতে গেল। রক্তিম মেহেরের দিকে কিছুটা ঝুঁকে বলল, পেশার জায়গায় আর ঘরের বউ ঘরে তার নিজ জায়গায়, এক পক্ষ আরেক পক্ষের ওপর ইন্টারফেয়ার করবে এমনটা আমি মেনে নিব না। আমার কাছে দুইয়ের গুরুত্বই সমান, তাই আমাকে আমার পেশা থেকে হটানোর চিন্তা, পাশাপাশি আমার সাথে সম্পর্ক শেষ করার চিন্তা মাথা থেকে বের করে ফেলো সুইটহার্ট। মেহের ঘৃণায় নিজের মুখ ঘুরিয়ে নিয়ে স্থান ত্যাগ করলো।